আর কতদিন? নীরবতা এখানে একটা এখন অপরাধ হয়ে যাচ্ছে। জুলুমের সময় তুমি যদি নীরব থাকো তাহলে তুমি জালিমের পক্ষ নিয়েছো। এই জন্য আমি আমার আইনজীবী বন্ধুদেরও বলি, আমাদের এখানে যোগ্যতার বিন্দুমাত্র কোনো গুরুত্ব নাই। আমাকে সুপ্রিম কোর্টে মাত্র 5-6টা লয়ার সব প্র্যাকটিস করে, তাদের কারোই যোগ্যতা, আমি তো দূরে কথা, আমার চেয়ে 10 বছর জুনিয়র, তাদের চেয়ে কম। তাদের একটাই পরিচয়, তারা আওয়ামী লীগ, তারা শেখ তাপসের অনুগত, তারা বর্তমান আইনমন্ত্রী। আপনাকে বলি 1971-এর 14ই ডিসেম্বর পাকিস্তানের রাও ফরমান আলী, জেনারেল রাও ফরমান আলী, সে আমাদের দেশেও রাজাকার আলবদরদের নিয়ে 14ই ডিসেম্বরে যে বুদ্ধিজীবী হত্যা করেছিল, শুধু ঢাকায় না, সব সারা জেলা ব্যাপী, বাংলা তদানীন্তন পূর্ব বাংলায় আমাদের আজকের প্রিয় মাতৃভূমিতে। তাদের লক্ষ্য ছিল, তারা তো মোটামুটি পাকিস্তানিরা ডিসেম্বরই কনফার্ম হয়ে গিয়েছিল যে পরাজয় তাদের সুনিশ্চিত, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তম ওভার পাঠালে সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন পিছে ধাওয়া করেছে, জাতিসংঘে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব ঠেকিয়ে দিয়েছে সোভিয়েত ইউনিয়ন। চায়না কথা দিয়ে কথা রাখে না, আমাদের বর্তমান সরকার যে চায়নার উপর ভরসা করে, কোনো লাভ নেই, বিপদ যখন হবে চায়না তাকাবে না। ওই পাকিস্তানের সঙ্গে চায়না এই করেছিল। চায়না হচ্ছে একটা বেনিয়া, তারা ওই ব্যবসা ছাড়া কিছু বোঝে না। তো যাই হোক, তো তখন তারা নীতি নিল যে দেশ তো আমরা তো এই পূর্ব পাকিস্তান রাখতে পারছি না, তো এদেরকে শেষ করো, অর্থাৎ পোড়ামাটি নীতি গ্রহণ করো, যত বুদ্ধিজীবী আছে হত্যা করো, এইগুলো করো, ওইগুলো করো। আজকে আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের সমগ্র জাতিকে, সমগ্র আমার সহ নাগরিকদের, সরকারকে প্রশ্ন করে লাভ নেই, এরা প্রশ্নের উত্তর দেয় না। আমরা কি পাকিস্তানিদের চক্রান্ত গুলোই সফল করছি? স্বাধীনতা উত্তর পর থেকেও, বিশেষ করে এই 2009 থেকেই বলবো আমি, এবং 14 থেকে আরো বেশি, পাকিস্তানিরা যা চেয়েছিল আমরা যেন একটা পঙ্গু জাতি হিসেবে গড়ে উঠি, আমরা সেখানে গিয়েছি, আমরা সেই জায়গাতেই গিয়েছি। আমরা খুব গর্ব করে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি, কিন্তু মুক্তিযুদ্ধের ধার পাশে নেই, যেরকম গণতন্ত্রে নেই, ভোটাধিকারে নেই, বিচার বিভাগে। আমার বন্ধু অধ্যাপক হাসান ভাই বলেছেন, আমি বহুবার বলেছি, একবার আদালত অবমাননারও আমি শিকার হয়েছি করোনার মধ্যে, তবু বলবো। তো সেইখানে কারণটা হলো, আপনি দেখেন, আমার হারুন ভাইয়ের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে আমার, যে নিয়ন্ত্রিত সরকার নিয়ন্ত্রণ উনি বলছেন করে না, সেটার সঙ্গে আমি দ্বিমত। এই সরকার প্রচন্ড, পারলে বাসাবাড়ি রান্নাও কন্ট্রোল করতে চায়, কি খাবে, কি পড়বে, কি গান শুনবে, কি বই পড়বে। আপনি আরেকটা দেখবেন, তাজউদ্দিন সাহেব তো কোনোদিন বঙ্গবন্ধুর ছবি বুকে লাগিয়ে আওয়ামী লীগ করেনি। আপনি আওয়ামী লীগের সবচেয়ে একটা অসভ্য ইতর, মানে আপনার যার গুন্ডামি ছাড়া নাই, সেও বঙ্গবন্ধুর ছবি এত বড় নিয়ে ঘোরে, মানে এটা যেন একটা ড্রেস, আর্মি ড্রেস হয়েছে। তো যাই হোক, তো আপনি আমাকে বলেন, শহীদুল ইসলাম চৌধুরী, ডক্টর শহীদুল ইসলাম চৌধুরী সাহেব আমার বাবার শিক্ষক ছিলেন ইংরেজি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্যার এখনো সুস্থ আছেন, দোয়া করি সুস্থ থাকেন। ওনার একটা আত্মজীবনী লেখায় পড়বেন, জিয়াউর রহমানের আমলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্যানেল হলো, সেই প্যানেলে শহীদুল ইসলাম চৌধুরী সাহেব 3 জনের মধ্যে ভোটে জিতেছিল, যেখানে ফজলুল আলীম চৌধুরী সাহেব উপাচার্য হলেন। তো জিয়াউর রহমান, তো শহীদুল ইসলাম চৌধুরী দেখলো যে আত্মীয়রা কোনোদিন শহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আসতো না, যে গরিব অধ্যাপক, কি গরিব শিক্ষক, খেতে দিতে পারে না, বেতের সোফা, ছোট্ট একটা ফ্ল্যাট বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার, সেই সমস্ত আত্মীয়রা আসা শুরু করলো। প্লাস সব সরকারের তো থাকেই আজ্ঞাবহ করার প্রবণতা, সরকারও চায় যে কথাবার্তা একটু বলেন টলেন। তখন ডক্টর শহীদুল ইসলাম চৌধুরী, আমার মনে হয় হাসান ভাইও পড়েছেন বা পিরজাদা হারুন ভাই পড়েছেন কিনা, ডক্টর শহীদুল ইসলাম চৌধুরী সাহেবের সহধর্মিনী, অনেক আগে মারা গেছেন, ডক্টর নাজমা জেসমিন চৌধুরীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন এবং খুব ভালো ঔপন্যাসিক ছিলেন। তার একটা বই আছে সামনে সময়, এটা নারী আন্দোলনের অন্যতম একটা উপন্যাস। তো শহীদুল ইসলাম চৌধুরী সাহেব ওই তার সহধর্মীকে জিজ্ঞেস করলো যে কি করা বলতো, এ তো আত্মীয়দের ভিড়, তোষামতকারী, আবার সরকারকেও নাকি কথাবার্তা বলতে হবে, শুনতে হবে। তখন ওই প্রয়াত ডক্টর নাজমা জেসমিন চৌধুরী বলেছিলেন, দেখো আমি বিয়ে করেছিলাম লেকচারার শহীদুল ইসলাম চৌধুরীকে, উপাচার্য শহীদুল ইসলাম চৌধুরীকে না, এবং যার পরবর্তীতে শহীদুল ইসলাম চৌধুরী সাহেব আর ভিসি হননি। এরপরে বহু ভিসি হয়েছে, অনেকের নামও আমরা জানি না, কিন্তু বাংলাদেশে যে বিন্দু মাত্র লেখাপড়া করে, অ্যাটলিস্ট বই পড়ে, তারা জানেন ডক্টর শহীদুল ইসলাম চৌধুরী বর্তমানে রেয়ারেস্ট অব দি রেয়ারেস্ট বুদ্ধিজীবী,
যারা কোনো সরকারের কাছে বিবেক বন্ধক দেয় না, যা সত্যি তাই বলে, যা ন্যায্য তাই বলেন। তো সেই ব্যক্তিগত দৃঢ়তা তো নেই হারুন ভাই যেটা বলেছেন। আবার আমার অধ্যাপক হাসনাত ভাই যেটা বলেছে এটাও ঠিক, সমাজে যখন সব পচন হয় তখন আপনি একা ফাইট করা খুব কঠিন হয়। আপনি দেখেন আমার সুপ্রিম কোর্টে আজ 27 বছর ধরে আমি প্র্যাকটিস করি, 26 বছর 6 মাস ধরে। আমি যখন বিএনপির আমলে, আমি কোনোদিন বিএনপি রাজনীতি করিনি, আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করেছি, কমিউনিস্ট পার্টি করেছি, পরবর্তীকালে আর কোনো রাজনৈতিক দলে কোনদিন ঢুকিনি। ব্যারিস্টার আমিরুল ইসলামের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ একটা সংগঠনে আমি দায়িত্বে, ছোট মাঝারি দায়িত্বে ছিলাম। শেষের দিকে তাপস অ্যান্ড কোম্পানিতে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদে আমি মধ্যম স্তরের কর্মচারী ছিলাম, কারণ ওখানে এক ব্যক্তির কথাই চলে। এই যে মারা গেছে আব্দুল বাসেত মজুমদার, বেঁচে আছে ইউসুফ হোসেন হুমায়ুন সহ যত কথিত বড় আইনজীবীরা সব হচ্ছে কর্মচারী, কর্মকর্তা। তো যাই হোক, আমাকে সেখান থেকে বের করে দিয়েছে তাপস, সত্যি কথা বলি বলে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ওই দালালির মধ্যে আর নাই। তো আমি কোনোদিন বিএনপি রাজনীতি করিনি। 2001 থেকে 6 পর্যন্ত তারেক রহমান সম্পর্ক বহু বক্তৃতা আমি দিয়েছি বিরুদ্ধে, বেগম জিয়াকে তো দিয়েছি নানা কারণে। আমার প্র্যাকটিসে কোনোদিন প্রভাব পড়েনি। বিএনপিও দলীয়করণ করেছে, কিন্তু মিনিমাম যোগ্যতার বিচারপতি নিয়োগ দিয়েছিল, যারা বিচারকের চেয়ারে বসে ভাবেনি যে এই ছেলেটা মামুন তার দলের নেত্রীকে, বা সে যখন আইনজীবী দল করতো বিএনপির, আমার নেত্রীকে বা আমার নেতা তারেক রহমানকে মন্তব্য করেছে। আর এখন আমি তো বুঝি, টের পাই, এটা হচ্ছে নীরব কিলিং, সাইলেন্ট কিলিং। আমার নানা প্র্যাকটিসে ক্ষতি হচ্ছে, আমি বুঝি। মক্কেলরাও আসতে চায় না, কয়েক মক্কেলা বলে যে স্যার আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনি তো আওয়ামী লীগ করেন না, বরং বিরুদ্ধে বলেন, হয়তো আপনি রিলিফ পাবেন না। এই ধারণা কেন হলো হারুন ভাই? এই ধারণা তো আমরা বলিনি। আজকে সুপ্রিম কোর্টে মাত্র 5-6টা লয়ার সব প্র্যাকটিস করে, তাদের কারোই যোগ্যতা, আমি তো দূরে কথা, আমার চেয়ে 10 বছর জুনিয়র, তাদের চেয়ে কম। তাদের একটাই পরিচয়, তারা আওয়ামী লীগ, তারা শেখ তাপসের অনুগত, তারা বর্তমান আইনমন্ত্রীর অনুগত, মুজিব পরিবার অনুগত। তাহলে যোগ্যতা হবে কারণ সম্প্রতি যে আপিল বিভাগে বিচারক নিয়োগ হলো, সেখানে অসংখ্য যোগ্য, ইভেন আওয়ামী লীগ করতো আইনজীবী জীবনে, আন্দোলন করতো, বেগম জিয়ার আমলে মামলার আসামি হয়েছে, তারা আপিল বিভাগে নিয়োগ পাননি, কারণ তারা বোধহয় ওই লাইনে অত উপরে না। তাহলে এখানে যোগ্যতা দক্ষতা কে দেখবে? কেন মেধার সুযোগ দেবে? কেন লেখাপড়া করবে? শোনেন, নগরে যখন আগুন লাগে দেবালয় অক্ষত থাকে না। হাসনাত ভাই, আমি আপনাকে বলি, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমার কোনো অভিমান নেই, আমার আইনজীবীদের প্রতি অভিমান নেই, আমার অভিমান পুরো বাংলাদেশের প্রতি। যে আমাদের দর্শকরা অত্যন্ত কৃতজ্ঞ, আমাদের চেয়ে সাহসী, তারা মন্তব্য করেন, অনেক আলোচক আছে শুনতেও পারে না, ওর মধ্যে রেগে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কতদিন? নীরবতা এখানে একটা এখন অপরাধ হয়ে যাচ্ছে। আমি আসছি আপনার প্রসঙ্গে, শেষ করছি। আপনার বিশ্ববিখ্যাত নেতা নেপোলিয়ন বোনাপার্টের একটা বিখ্যাত উক্তি আছে, যার ইংলিশ হচ্ছে এরকম, ফ্রেঞ্চ থেকে, দ্য ওয়ার্ল্ড সাফার্স এ লট not for the bad work of the evil people but the silence for the good people. বিশ্ব অনেক সাফার করেছে খারাপ লোকের খারাপ কাজের জন্য না, ভালো লোকের নীরবতার জন্য। আর শান্তিতে জয়ী, নোবেল জয়ী, আবার এটা শুনলে আওয়ামী লীগের জ্বর এসে যায় না, আমি ডক্টর ইউনূসের কথা বলছি না, আমি বলছি আর্চ বিশপ ডেজমন্ড টুটু, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নেতা, উনি বলেছিলেন, জুলুমের সময় তুমি যদি নীরব থাকো তাহলে তুমি জালিমের পক্ষ নিয়েছো। এই জন্য আমি আমার আইনজীবী বন্ধুদেরও বলি, আমাদের এখানে যোগ্যতার বিন্দুমাত্র কোনো গুরুত্ব নাই।